চ্যানেলে সাচ্চু ভাই একটা ভালো কাস্টিং ছিল। হুট করে শুটিংয়ের 2 দিন আগে সাচ্চু ভাই আমাকে বলে যে আমি যেতে পারবো না, আমি রাজনৈতিকভাবে প্রবলেম আছে। তা আমার প্রডিউসারকে বলতেছে যে ভাই আপনি একটা অল্প বয়সের একটা ছেলের 1 কোটি টাকা দিয়ে দিলেন সিনেমা বানাইতে, ডিরেক্টর আর পান নাই খুঁজে। আরে ভাই, যেদিন আমি শ্যুট করব ক্যামেরা ট্যামেরা সব রেডি, কয় যে এটা কি সিনেমা? এত লোকজন নিয়ে আমি এই বর্ডার এলাকায় আসলাম, এটা কি নাটক করতে আসছি? সেই পায়েল সিনেমার সেটে মানে আমাকে না বলে সে ঢাকায় চলে আসবে। রাত বিরাতে গ্রামের মধ্যে একলা হাঁটাচলা করবা না? বিকাল থেকে মায়ের কথা অনেক মনে পড়তেছিল, তাই গুরুজি রাখাই গেছিল। তোমার মন খারাপ হইলে আমারে কইবা, আমি তোমার নিয়ে যাবো। জমিদার বাড়ির আশেপাশে এখন থেকে তুমি আর যাইবা না। কি হইছে? যা কইছি সেটাই করবা। মায়েরা দেখতে কেমন রে? কথা কার কথা কর? আমাকে ইন্দুবালা? ওই তো। কি কইবা তুমি জানো না? তাহলে এতদিন তুমি আমার কেন স্বপ্ন দেখাইছো, কেন মিথ্যা আশ্বাস দিছো? ওই বাড়ির নিয়ম কারণ তুমি জানো না। আমার তো এত কিছু জানি না, কাম নাই। আমি খালি তোমারই জানছি। ইন্দুবালা চলচ্চিত্রের অনেক গল্পই বললেন, তো ইন্দুবালার কাস্টিং এই নতুন বা পুরাতন মিক্স করলেন। আমার ইন্দুবালা হচ্ছে চাঁদ কন্যা, ইন্দু হচ্ছে চাঁদ আর বালা হচ্ছে মেয়ে, চাঁদ কন্যা। তো ওই রকম একটা সুন্দর টিনেজ অল্প বয়সের একটা মেয়ে লাগে। আমরা প্রচুর কাজ করে মানে ওয়ার্ক করে আমি এই নায়িকাটাকে, এই পায়েলকে পেয়েছি একজনের মাধ্যমে। প্রথম দেখাতে আমরা চোচ করে ফেলছি, কিন্তু আমরা অনেক নায়িকার সাথে বসছি। কারণ আমাদের এই বিভিন্ন আমাদের চলচ্চিত্রে যেসব নায়িকারা আছে ওদের এই যে তারপর ওদের ব্যস্ততা বিভিন্ন ইয়ের কারণে আমরা পায়েলকে লাস্টে চোচ করি যে আমাদের তো এই ধরনের 16-17 বছরের একটা মেয়ে লাগবে, অনাথ একটা মেয়ে। তো ওই দিক মানে চিন্তা ভাবনা করে গল্পের দিক তাকিয়ে আমরা আসলে পায়েলকে চোচ করি আর কি। তো পায়েলকে চোচ করার পরে এখন পায়েলের বিপরীতে যেমন আমাদের যেহেতু এটা ফজলুর রহমান বাবুর ইন্দুবালা গান, তো বাবু ভাইকে একটা ভালো কাস্টিংয়ে রাখলাম শুরু থেকেই বলে। তারপর হচ্ছে জর্জ ভাই গল্পে আসে যে খল ক্যারেক্টার মানে গ্রামের ফোক খল, যেটা এটিএম শামসুজ্জামান ওরা করতো। তো যেহেতু ওদেরকে আমি নাই, ওরা জীবিত, তো আমি সাদেক বাচ্চু একটা ক্যারেক্টার আছে, জমিদার একটা ক্যারেক্টার, এখানে ওনাকে নিয়ে ফেলছি। তো আরেকটা ক্রিমিনাল একটা ক্যারেক্টার যেটা লুতুর রহমান জর্জ ভাই করেছে এবং খুবই প্রশংসনীয় ছিল। পুরস্কারের জন্য মানে নমিনেটেড হয়েছি এবং খুব কাছাকাছি ফাইট করেছি, বাকিটা হয় নাই হয়তো বিভিন্ন কারণে। বংদেরা মানুষ ঠকায় নাকি কোনো কাম টাম করে? আরে পেশার কথা জিজ্ঞেসি, পেশা আপনার পেশাটা কি? আমার কোনো পেশা নাই, 10 জনের কৃপায় এই খুনি নিবৃত্ত করি। আমার কথাটাই তো ঠিক হলো নাকি বৈদ্য? ভিক্ষা করে খায়। তো আরেকটা যেমন লুতুর রহমান জর্জের বোনের ক্যারেক্টার, ওইটাও ক্রিমিনাল, ওইটা নিয়েছি শামীমা নাজরিন আপুকে, যে সবাই কিন্তু ওনাকে চিনে, ওনার অভিনয়টাও জানে। তা আমি প্রত্যেকটা ক্যারেক্টার খুব চিন্তা ভাবনা করে নিয়েছি, যে 2টা সিনের জন্য আমি অবিদ রেহানকে নিয়েছি, যেটা হচ্ছে অনেকেই করে না, যে 2টা সিন এটা আমরা কাউরে প্রোডাকশনে কাউরে দিয়ে করাই ফেলবো। আমি শুটিং করেছি জয়পুরহাটে, কিন্তু এই 2টা সিনের জন্য আমি 50,000 টাকা খরচ করছি। আপনার এই চলচ্চিত্রে কতগুলো গান ছিল? 5টা, আমার এই চলচ্চিত্রে 5টা গান, কারণ আমার সিনেমাটাই ছিল গানের উপর, গান নির্ভরশীল একটা সিনেমা। সবচেয়ে হিট হয়েছে কোন গানটা? এই যে কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, যেটা পুরো অল মানে মানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ থাকে এই গানটা সবাই শোনে। রাইট। কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় না। এরপরের কোন গান? তারপর হচ্ছে আমি যদি যাই গো মোরে বলিস তোরা প্রাণ বন্ধুরে। হইব কত সইব কত উঠছে বুঝি তার মতো। দুঃখের সাথে সন্ধি আমার, দুঃখের সাথে সন্ধি আমার, দানে দুঃখ আমে দুঃখ। ভালোবাসা বাঁধতে নতুন ঘর। বাহ বাহ, হ্যাঁ, দারুণ। সুন্দর। তো এই চলচ্চিত্রটি শুটিং করার সময় কোনো স্মৃতিচারণ বা মজাদার কোনো ঘটনা ঘটেছিল কিনা? সেটা তো অনেক মজাদার ঘটনাই ঘটে। মজা আবার হচ্ছে যে টেনশন করলাম ফার্স্ট সিনেমা হিসাবে। তো এই আমি কয়েকবার রাতের বেলা যে কি বানাইতে আসছি মানে এরকম পরিস্থিতিতে পড়ছি যে হঠাৎ করে আমার এখানে কাস্টিং ছিল একজন বিক। তো উনি যে আমি তো 17-তে এই সিনেমাটা শ্যুট করছি, তো 18-তে নির্বাচন ছিল। তো আমাদের চ্যানেলে সাচ্চু ভাই একটা ভালো কাস্টিং ছিল। হুট করে শুটিংয়ের 2 দিন আগে সাচ্চু ভাই আমাকে বলে যে আমি যেতে পারবো না, আমি রাজনৈতিকভাবে প্রবলেম আছে। আচ্ছা। এখন এই 2 দিনে
সাচ্চু ভাইয়ের মতো একটা ক্যারেক্টার আমি কিভাবে নেই। তো যাক, জর্জ ভাইকে পাইছি, ব্যাটে বলে মিলে গেছে, ওকে। জর্জ ভাই আমাদের সাথে সেই জয়পুরহাট গেল, নিলাম কস্টিউম রেস্টুম সব নিলাম। যাওয়ার পরে যেদিন আমি শ্যুট করব, ক্যামেরা ট্যামেরা সব রেডি, কয় জয় এটা কি সিনেমা? আমাকে কেন ভাই, সিনেমা করতেই তো আসছি। কই না, আমি তো ভাবছি এটা নাটক, আমি নাটক করতে আসছি। আমি কি ভাই নাটকে কি এত বড় অ্যারেঞ্জ থাকে? আমি 2টা বাস, 3-4টা হাইস করি, এত লোকজন নিয়ে আমি এই বর্ডার এলাকায় আসলাম, এটা কি নাটক করতে আসছি? সিনেমা। কই তাহলে আমি আজকে শুটিং করবো না, আমাকে একদিন সময় দাও, আমি গল্পটা একটু অন্যভাবে আবার সাইজ করি আমার ক্যারেক্টারটা। এখন আমি আমার শ্বশুর বাড়িতে উঠছি ভাই কাজ করতে, যেখানে আমার ডিরেক্টর হিসেবে যেই একটা পাওয়ার নিয়ে কথা বলা উচিত ছিল, দরকার ছিল, ওইটা আমি করতে পারতাছি না। তো ওরা যেভাবে বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমাকে বিকেলে আসেন তাহলে সেটে। তো জয়পুরহাট শহরে ওরা হোটেলে ছিল, আমি প্রায় 19 কিলো ভিতরে গ্রামে কাজ করব। তো ওনারে পাঠাই দিছি আবার ঢাকা জয়পুরহাট শহরে। তো উনি সেই বিকেলবেলা গেল, যাওয়ার পরে দেন বলতেছে, জয় তুমি সিনেমা করতে আসছো, তুমি নাটকের লোক, তুমি ক্যামেরাম্যানটা নাটকে ফিল্মে নিলা কেন, অথবা প্রোডাকশনের বয় প্রোডাকশন সব তুমি ফিল্মে আনছো কেন? আমি বলি, ভাই আমাদের সমিতির একটা মানে চলচ্চিত্র সমিতির একটা রুলস আছে যে ফিল্ম বানাইতে গেলে আপনার ব্যবস্থাপক, ক্যামেরাম্যান সমিতির ওদের কাছ থেকে নিতে হয়। আমাকে এইভাবে বাইন্ডিং দিয়ে দিয়েছে, আমার নিতে হবে। আর যেহেতু আমি ওইখানে সদস্য হয়ে এখানে আসছি শুটিং করতে, আমি আর আগে শুটিং করে যে সদস্য হই নাই, তো আমি প্রাথমিক সদস্য গ্রহণ করেই আমি শুটিংয়ের ডেট ফেলছি। তো এখন তার উপায় নাই, যাক ওইটা মিউচুয়াল করে কাজ করতেছি। অনেক ঝামেলা হচ্ছে সেটে, মানে কেউ কাউকে নিচ্ছে না। আর ওইখানে আরও সমস্যা হচ্ছে, আমাদের নাটকের 2টা গ্রুপ, মানে 3-4টা গ্রুপ আছে না, থিয়েটার গ্রুপ। আমার শুটিংয়ে পড়ে গেছে 2টা থিয়েটার গ্রুপ, সাচ্চু ভাইয়ের গ্রুপ একটা, আর হচ্ছে মাসুম আজিজের গ্রুপ একটা। হ্যাঁ, ওরা 2টা থিয়েটার, মাসুম আজিজের গ্রুপ আর সাচ্চু ভাইয়ের গ্রুপের। এখন ওরা গ্রুপে ঝামেলা করতেছে, মানে শুটিংয়ের মধ্যে, যে উনি ওই থিয়েটারের, আমরা এই থিয়েটারের, মানে এই নিয়ে একটা বিশাল প্রবলেম। আমি তো পরে বুঝতে পারছি যে ঘটনা এটা কেউ মানে কার, মানে ধরো আজকে বাবু ভাইয়ের ক্যারেক্টার একটু প্রবলেম, ফজলুর রহমান বাবু, জয় এটা আসলে এটা হয়, মাসুম আজিজের জয় এটা তুমি কেন করতেছো, জর্জ ভাই এক আনিসুর রহমান মিলন এক, আমি কনফিউজ, মানে আমি যে কি করতে আসলাম এটা। একদম ভাই, নতুন পরিচালক দেখলে চলচ্চিত্রে এইরকম কাহিনী করেন, ঠিক সেম কাহিনী আমার চরিত্র সহ কিছুটা হয়েছে, এই 2 গ্রুপে বিভক্ত হয়েছে। এই প্রবলেমটা আমিও ফেস করছি। যা শিখে আসছি রে ভাই সিনেমা, এই প্রথম সিনেমা করতে। তারপর হচ্ছে আমি সবচেয়ে লাকি ছিলাম, ওইখানে শ্রদ্ধেয় মমতাজুর রহমান আকবর স্যারের গ্রামের বাড়ি, এবং ওই সময়টা উনি গ্রামেই ছিলেন। তো গ্রামে থাকার কারণে তো আমার এই ক্যামেরাম্যান যে আজহার ভাই, উনি আবার আকবর ভাইয়ের অনেক কাজ করে, মানে তার কাছের লোক। তো উনি মানে টেকনিক্যালি বলছে যে ভাই একটু আসেন এসে। তো আকবর ভাই ওইখানে গিয়ে আমারে সব প্ল্যানিং দিয়ে আসছে যে জয় তুমি কিন্তু এখানে শেষ করেই যাবা শুটিং। আচ্ছা, যেহেতু প্রবাসী প্রডিউসার, একবার যদি ওরা বেগে যায় তাহলে চলে যাবে, যা হচ্ছে তুমি খুব প্রবলেমে আছো, তুমি এখনো বুঝতে পারতেছো না, যে কোনো মুহূর্তে তোমার শুটিংটা বন্ধ হয়ে যাবে। পরে আমি বলি ভাই একটু সাহস দিয়ে যে, তো উনি আবার আর্টিস্টদের বলে আসছে যে জয় আমাদের এলাকার জামাই, ওনার সাথে আপনারা সবাই মানে ভালো একটা বিহেভিয়ার করে শুটিংটা শেষ করে যে। আর প্রডিউসারের যেমন শুটিংয়ের মধ্যেই আমাকে, মানে আমাদের শুটিং যে কোনো একজন অভিনেতা আমার প্রডিউসারকে বলতেছে যে ভাই আপনি একটা অল্প বয়সের একটা ছেলের 1 কোটি টাকা দিয়ে দিলেন সিনেমা বানাইতে, ডিরেক্টর আর পান নাই খুঁজে। আরে ভাই, এটা কোনো কথা ভাই? তখন আমি একটা সিনেমা মানে একটা যুদ্ধ, এটা দর্শকরা বোঝে না। আজকের মুখে এই যে আমার ভাই জয় সরকার ভাইয়ের মুখে শুনতেছেন যে একটা ছবি বানাতে গেলে কত যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ যদি নিজের টাকা হইতো তাহলে আরো যুদ্ধ বেশি করতে হইতো এই টাকা অ্যারেঞ্জ করা, যেটা আমি করছি। আমি তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমার তো প্রযোজকও ছিল না, ভাই তো প্রযোজক ছিল, তো অর্থনৈতিক চিন্তাটা কিছুটা কম ছিল। কিন্তু আর্টিস্টদের যে পেইন, এই যে আপনারা শুনতেছেন তার মুখে, এটা অসম্ভব। শুধুমাত্র সে তা না, আরেকটা কথা বলি, যারা অনেক বড় সিনিয়র পরিচালক তারা হয়তো এগুলো বলতে চায় না, কারণ তাদের ইগোতে লাগে বা তাদের সম্মান হানি হয়, এই ভয়ে কিছু বলে না। কিন্তু এটাই বাস্তব। আমাদের ক্ষেত্রে যদি শুধু হয় তা না, সেটাকে সিনিয়র ক্ষেত্রে নতুন আসলে সিনিয়রদের পারে না, নতুনরা সবার ক্ষেত্রে এরকম। মানে তখন মনে হচ্ছে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি নাই,
কিন্তু নতুন পরিচালকরা সিনেমা করতে যেয়ে যে একদম। বিশ্বযুদ্ধ করে জয় করে আসছে। সাধারণ দর্শকরা মনে করে কি ভাই ছবি বানানো খুব সহজ, খুব তো সহজ একটা কাজ। যখন- এতগুলো লোক ইউনিটে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার। এক একজনের মন মেন্টালিটি এক রকম। কন্টিনিউ ভাই, কন্টিনিউ। পরে আমি যখন শুনছি এটা, আমি আমার বউ মানে আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা খুব টেনশনে পড়ে গেছি যে কখন কি হয়ে যায়। তখন আমার যে ভাইয়া আমাকে এতগুলি টাকা দিয়েছে সিনেমা করার জন্য, উনি সেটে ছিল, উনি আমাকে ডেকে নিয়ে বলছে, জয় আমি আসলে তোমাকে ভালোবেসে সিনেমাটা করতে আসছি, জি একদম। তুমি চিন্তা করো না ভাই। যখন এমনি হাত দিয়ে আমার মাথায় যে আমার দুই চোখ পানিয়ে আমি মানে কাঁদতেছি যে ভাই কি সাহসটা দিল। জয় আমি তোমাকে ভালোবেসে সিনেমা করতে আসছি, আমি এক সময় টাকা কামানোর জন্য দৌড়াইছি, প্রচুর পরিশ্রম করছি, এখন টাকা খরচ করার জন্য আমি পরিশ্রম করি। তো তুমি চিন্তা করো না, তুমি তোমার মতো কাজ করো, আমি তোমার সাথে আছি। বাহ বাহ। তো এই সাপোর্টটা পাওয়ার পরে আসলে আমি তো আর কাউকে মানে পাত্তাই দেওয়া উচিত না, করি নাই। তারপর আমি প্রত্যেকটা অভিনেতার সহনীয়ভাবে কথা বলে কাজগুলো শেষ করে আসছি। ডাবিংয়ে আসতে সমস্যা, কেয়া পায়েল তার নিউ মানে সে দুই একটা কাজ করছে আগে। আমার সিনেমা আমি এত প্রচার করছি মানে টেলিভিশন পত্রিকায় সব মিলিয়ে, যে সেই কেয়া পায়েল সিনেমার সেটে মানে আমাকে না বলে সে ঢাকায় চলে আসবে। আমি শিডিউল নিয়েছি 18 দিন একটা না ওইখানে কাজ করব। আমি বলে গেছি যে 20 দিন করতে পারি, হ্যাঁ 20 দিন করতে পারি, সবাইকে 20 দিনের সাইন করেই নিয়ে গেছি। কিন্তু সে 18 দিনের কথাটা মাথায় রেখে উনি চলে আসবে। আমার যেহেতু একটা নায়িকা নির্ভরশীল গল্প, নায়িকার কিছু সলো কাজ থাকে না, এটা তো আমার মাথায় আছে যে সবাইকে পাঠায় দিয়ে আমি কয়েকজন আর্টিস্ট রেখে ওর পরিবারটা রেখে আমি একদিন শুধু ওকে নিয়ে বিভিন্ন গ্যাপগুলি ফিল আপ করবো। Right. কিন্তু সে ওই সুযোগটা দেয় না, সে চলে আসছে। তো বিভিন্নভাবে বাই সিনেমা করতে যে অভিজ্ঞতা নিয়ে আসছি চলচ্চিত্র অঙ্গনে, তো এখন তো আল্লাহর রহমতে মনে হচ্ছে যে আমি মহান যোদ্ধা। রাইট। আসো কে খেলবা। মানুষ যা চায় তার সব কি পায়। মজুমদার বাড়ির বড় কর্তা, তারে তুমি ফিরাই দিও না। একটু বয়স বেশি তাতে কি? পালে বাজার থেকে এক শেষে এন্ডিন এনে দাও, খায়া বড়া যায়, সব লেটা সুইকা যায়। আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। ক্যামেরার দিকে থাকুন, বলুন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন। যদি সিনেমা না চলে এই শিল্পটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বেকার হয়ে যাবে লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ। প্রত্যেকটা সিনেমায় আপনারা হলে গিয়ে দেখুন, এই অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনে ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।